আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই এবং আশা করি তোমরা ভালো আছো। আমরা স্যার একটু আমার গ্যালারি রেকর্ডিংটা হচ্ছে না কেন? আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা পাটিগণিত অংশ শুরু করব। আমরা পাটিগণিতের প্রথম অধ্যায় ইতিমধ্যে শেষ করেছি এবং বীজগণিতের প্রায় বেশ কয়েকটা অধ্যায় আমরা শেষ করেছি। আজকে আমরা করব দ্বিতীয় অধ্যায়ের উপরে। দ্বিতীয় অধ্যায়ে টপিক হচ্ছে যে মুনাফা। মুনাফা বা প্রফিট, এটাকে ইংলিশে প্রফিটও বলা হয়, ইন্টারেস্টও বলা হয়। তো আজকে এই মুনাফা জানার আগে আমরা কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে বিনিয়োগ কি। যেমন আমরা জানি যে আমাদের কোনো পণ্য বিক্রি করার জন্য, যেমন সেটা হতে পারে কলম, সেটা হতে পারে খাতা, সেটা হতে পারে টেলিভিশন, সেটা হতে পারে তোমার ফ্রিজ, হ্যাঁ, যে কোনো পণ্য বিক্রি করার জন্য এই পণ্য ক্রয় করতে, পণ্যকে নিয়ে আসতে দোকান ভাড়া, তারপরে তোমার লেবার কস্ট সব মিলিয়ে যে টাকাটা খরচ হয় সেই টাকা, পুরো টাকাটাকে বলা হয় বিনিয়োগ। অর্থাৎ বিনিয়োগ হচ্ছে একটি পণ্য বিক্রয় করার পূর্বে বিক্রেতা যে টাকা খরচ করেন বা যেই টাকা উনি খাটান সেই টাকাটাই হচ্ছে বিনিয়োগ। এবার এবং উনি কি করেন, এই বিনিয়োগ করার পর উনি এবার এটাকে বিনিয়োগ করলে কি জন্য? মূলত ব্যবসা করার জন্য। ব্যবসা মানে উনি প্রফিট করার জন্য। তাহলে উনি যে টাকাটা ওনার টোটাল খরচ হয় সেটা উনি ক্রয় মূল্য হিসেবে ধরেন। যেমন একটি পণ্য কিলো কত? 100 টাকা, ক্রয় মূল্য কত ধরলো? 100 টাকা। অর্থাৎ একটি পণ্য বিক্রি মানে উনি টোটাল ওনার খরচ হয়েছে 100 টাকা। 100 টাকা যদি খরচ হয়, এই 100 টাকা ওনার হচ্ছে ক্রয় মূল্য, তো উনি কিনেছেন 100 টাকায়। এবার উনি বিক্রি করবেন, তাহলে উনি যদি বিক্রয় করেন উনি তার কিছু লাভ করে বিক্রি করবেন, অর্থাৎ উনি 10 টাকা লাভ করতে যাচ্ছেন, তাহলে ওনার বিক্রি মূল্য হবে কত? এই ক্রয় মূল্যের সাথে 10 টাকা যুক্ত হয়ে ওনার বিক্রি মূল্য হবে 110 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য হচ্ছে কোনটা? ক্রয় মূল্য হচ্ছে উনি একজন ব্যবসায়ী কোনো পণ্য বিক্রি করার জন্য যখন ক্রয় করেন, ক্রয় করার জন্য যতগুলো খরচ করেন সব খরচ হচ্ছে একত্রে আমরা বলি, এটাকে বলা হয় বিনিয়োগ। আর এই বিনিয়োগটাকে উনি কি হিসেবে ধরেন? ক্রয় মূল্য হিসেবে ধরেন। পরবর্তীতে উনি বিক্রি করার সময় কিন্তু ওনার একটা নির্দিষ্ট প্রফিট চিন্তা করে, সেটা হতে পারে 10 টাকা, সেটা হতে পারে 20 টাকা, সেটা হতে পারে 5 টাকা। ওই 10 টাকা যুক্ত হয়ে যেই টাকাটা উনি ধরেন সেটা হচ্ছে বিক্রি মূল্য। অর্থাৎ যারা কাস্টমার বা আমরা যারা ভোক্তা, আমরা কি করবো? ওনার কাছ থেকে কিনতে গেলে সেই টাকাটা 110 টাকা দিয়ে কিনবো। তাহলে উনি অতিরিক্ত যে টাকাটা নিচ্ছেন সেটাই হচ্ছে ওনার প্রফিট, সেটাই হচ্ছে ওনার লাভ। তাহলে এই 110 টাকা যখন বিক্রি করেন, আবার সবসময় 110 টাকা বিক্রি করতেন তাও না, অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে 110 টাকা বিক্রি হচ্ছে না। সেক্ষেত্রে ওনাকে হয়তো যদি যে 90 টাকা যখন বিক্রি করেন, বিক্রয় করেন, তখন কাস্টমাররা নিয়ে যাচ্ছে 100 টাকা কিনছে না, 110 টাকাও কিনছে না, তখন বুঝতে হবে উনি কি করতে হয়, বাধ্য হয়ে ওনাকে 90 টাকা বিক্রি করতে হয়। তাহলে এই 90 টাকা বিক্রি করার কারণে ওনার কিন্তু প্রফিটটা হচ্ছে না, ওনার লাভ কিন্তু হচ্ছে না। তাহলে ওনার কখন কি হয়? ক্ষতি হয়। তাহলে এই যে ওনার লাভটা হলো 10 টাকা, 110 টাকা যখন বিক্রি করেন তখন 10 টাকা লাভ হয়, আবার 90 টাকা যখন বিক্রি করতে হয় তখন ওনার কিন্তু 10 টাকা ক্ষতি হয়। তাহলে লাভ, এই 10 টাকা লাভ হলো কিংবা 10 টাকা ক্ষতি হলো, এই টাকাটা কিন্তু আমরা বুঝতে পারি কিসের কারণে? ক্রয় মূল্যের কারণে। কারণ ক্রয় মূল্য যদি জানা না থাকে তাহলে ওনার কি লাভ হলো না ক্ষতি হলো সেটা আমরা বুঝতে পারবো। যেমন যদি তোমাকে ক্রয় মূল্যটা বলা হলো যে একজন ব্যবসায়ী 110 টাকা কি করলেন? বিক্রি করলেন, আর একজন 90 টাকা বিক্রি করলেন, কিন্তু ওনাকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, বা ওনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত জানবো না যে ওনার ক্রয় মূল্য কত। যদি আমরা ক্রয় মূল্য জানি তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ওনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এই জন্য কোনো পণ্যের লাভ বা ক্ষতি
এটা নির্ভর করে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে কোন পণ্যের লাভ বা ক্ষতি নির্ভর করে কিসের উপরে? কোন মূল্যের উপরে? ক্রয় মূল্যের উপরে। এই জন্য লাভ নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র জানি, যেমন লাভ তাহলে লাভ বের করতে হবে কিভাবে? লাভ বের করতে হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। কারণ যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে। যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য কি হবে? অবশ্যই বেশি হবে। কারণ লাভ বের করতে হবে কিভাবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তারপর ক্ষতি। ক্ষতি কিভাবে নির্ণয় করবে? কারণ যখন একজন ব্যবসায়ীর ক্ষতি হবে, ক্ষতি তখনই হবে যদি ওরা বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের সাথে কম হয়। কারণ আমি জানি তোমাদের এখানে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে আছে, অনেকের কিন্তু বাবারা কি করবা, তোমাদের অভিভাবকরা কি করেন? ব্যবসার সাথে জড়িত আছে। হ্যাঁ, তোমরা এই যে চলতে ফিরতে আমরা কিন্তু এই লেনদেন করি, আমরা বিভিন্ন জিনিস ক্রয় করি, বিক্রয় করি, করে থাকি। তাহলে এই যে ক্ষতিটা আমরা হিসাব করব কিভাবে? ক্ষতিটা হিসাব করব, কারণ ক্ষতি তখনই হবে যদি ক্রয় মূল্যটা বেশি হয়। তার মানে ক্রয় মূল্য যখন বেশি হবে তখন ক্ষতিটা হয়। সেজন্য ক্ষতি নির্ণয় করার সময় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে এখন আমি যদি একটা প্রশ্ন করি, যেমন একজন ব্যক্তি বা একজন ব্যবসায়ী কি করেছেন? একজন ব্যবসায়ী 80 টাকার একটি পণ্য একটি পণ্য 95 টাকায় বিক্রি করলেন। 95 টাকায় বিক্রয় করলেন। তাহলে বলা হলো তোমার কি লাভ হলো না ক্ষতি হলো? তাহলে বলো তো তোমরা, একজন ব্যবসায়ী যদি 80 টাকায় একটি পণ্য 90 টাকায় বিক্রি করলেন, তাহলে লাভ না ক্ষতি কোনটা হবে? লাভ কত? যেহেতু 80 টাকায় কিনলেন, 80 টাকার একটি পণ্য 95 টাকায় বিক্রি করলেন, তাহলে লাভ কত? তাহলে লাভটা বের করবো কিভাবে? কে বলতে পারবে? স্যার কি? একজন ব্যবসায়ী 80 টাকার একটি পণ্য, অর্থাৎ 80 টাকা একটা পণ্য কিনে উনি 95 টাকায় বিক্রি করলেন, তাহলে ওনার লাভ কত হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত টাকা এখানে? 95 টাকা। 95 টাকা। ক্রয় মূল্য কত? 80 টাকা। 95 বিয়োগ 80, তাহলে 15 টাকা। লাভ কত হবে? 15 টাকা হবে। 15। যদি বলা হয় যে একজন ব্যবসায়ী 100 টাকার একটি পণ্য 95 টাকায় বিক্রি করলেন, তাহলে লাভ কত হবে? তখন কি লাভ হবে না ক্ষতি হবে? স্যার ক্ষতি হবে। ক্ষতি হবে। কত হবে? স্যার 5 টাকা ক্ষতি হবে। 5 টাকা ক্ষতি। তাহলে আমরা সহজে কিন্তু লাভ বা ক্ষতি কিন্তু নির্ণয় করতে পারবো কিসের মাধ্যমে? লাভ যখন হবে তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, আর ক্ষতি যখন হবে তখন ক্ষতিটা বের করব, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব। কিন্তু এটা তো সহজ হিসাব, কিন্তু আমাকে যদি শতকরা বের করতে বলা হয়, অর্থাৎ প্রতি শতে কত লাভ হলো বা প্রতি শতে কত ক্ষতি হলো, সেই যে বিষয়টা যদি বের করতে হয়, তাহলে আমরা শতকরা হিসাবটা আমাদের জানতে হবে। এবার আসলে আমরা শতকরা হিসাবটা বের করব। যেমন যদি বলা হয় 10% লাভ, এই কথাটার অর্থ কি? 10% লাভ এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে পার্সেন্ট মানে কিন্তু
আমরা জানি প্রতি শতে, এই পার্সেন্টেজ এটা মানে কত? প্রতি শতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেরিতে এসে ক্লাসে আরো আগে জয়েন করবা। দেখো পার্সেন্ট এটা সমান কত? এটা মানে হচ্ছে প্রতিশত। এটার মান কত? এটার মান হচ্ছে 100/1। এটা মান কত? এই পার্সেন্ট সমান কত? 100/1। এটা মনে রাখো। আর পার্সেন্ট মানে হচ্ছে প্রতিশতে, শতকরা মানে হচ্ছে কি প্রতিশত। তাহলে এখানে 10% লাভ এই কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় 10 টাকা লাভ। 10% লাভ এই কথাটার অর্থ কি? 100 টাকায় 10 টাকা লাভ হবে। যদি বলা হয় 10% লাভে বিক্রয় মূল্য, এই কথাটা সমান কত লিখবো আমরা? 10% লাভে বিক্রয় মূল্য মানে পার্সেন্ট মানে বললাম প্রতিশত 100-তে, অর্থাৎ 100 টাকায় 10 টাকা লাভ। যোগ 10 টাকা। যেহেতু 100 টাকায় 10 টাকা লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 10, তার মানে হচ্ছে 110 টাকা। তাহলে এই যে পার্সেন্টেজ হিসাবটা তোমরা আশা করি বুঝবে। যদি বলা হয় 10% ক্ষতিতে, সবসময় যে প্রফিট হবে বা লাভ হবে তা তো কথা নয়, মাঝে মাঝে ক্ষতিও হতে পারে, লসও হতে পারে। যখন লস বলবে বা ক্ষতিতে বলবে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 10। 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90 টাকা। তাহলে এবার বলো তো, আমরা তো 10% লাভে বিক্রয় মূল্য বের করে 110 টাকা, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করে 90 টাকা। তাহলে বলো এখানে ক্রয় মূল্য কত? স্যার ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। অর্থাৎ আমরা কিন্তু এখানে প্রতি শতে হিসেব করেছি লাভ এবং ক্ষতি। তার মানে আমরা এখানে ক্রয় মূল্য হচ্ছে এখানে মূলত আমাদের কত? 100 টাকা। তাহলে দেখো লাভ বা ক্ষতি কিন্তু আমরা ক্রয় মূল্য হিসাব করেছি। লাভ হলে ক্রয় মূল্যের সাথে যোগ হবে, আর ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে কি হবে? বিয়োগ হবে। তাহলে যত ক্ষতি হবে বিক্রয় মূল্য বের করার ক্ষেত্রে লাভ হলে ক্রয় মূল্যের সাথে যোগ করব, আর ক্ষতি হলে ক্রয় মূল্যের সাথে বিয়োগ করব। তাহলে আমরা সহজে বিক্রয় মূল্যটা বের করতে পারবো। আচ্ছা, এই টার্মগুলো কিন্তু আমরা পাবো, এই টার্মগুলো আমরা ম্যাথ করতে গেলে পাবো। সেজন্য আমি আগে থেকে একটু তোমাদেরকে ধারণাটা দিয়ে রাখবো। এবার আসো মুনাফা, অর্থাৎ আমাদের এই অধ্যায়ের মূল আলোচনা মুনাফা। মুনাফাটা কি? আমরা লাভ বা ক্ষতি হিসাব করি। দেখো আমরা মুনাফা নিয়ে কথা বলবো এখন। লাভ বা ক্ষতি যখন বিষয়টা আসবে সেটা কিন্তু পণ্য ক্রয় বিক্রয়ের উপরে বিষয়ের উপর নির্ভর করে। কিন্তু মুনাফাটা কিন্তু তুমি দুই ক্ষেত্রে হিসাব হতে পারে। যেমন ব্যাংকে কিন্তু আমরা টাকা জমা রাখি। ব্যাংকে কেউ যদি, আমরা যদি মনে করি 1000 টাকা রাখলাম, যে আমি 1000 টাকা রাখলাম এই বছর জানুয়ারিতে, আমাকে আগামী বছর জানুয়ারি যখন আসলো তখন আমি ব্যাংকে খবর নিয়ে দেখলাম যে, আমি জিজ্ঞেস করলাম যে আমি তো গত বছর 1000 টাকা রাখলাম জানুয়ারিতে, এখন আমার কত টাকা হলো? তো ব্যাংকের যিনি অফিসার উনি বললেন যে আপনার এখন 1050 টাকা জমা হলো, বা 1000 আপনার 100 টাকা, অর্থাৎ 1100 টাকা আপনার এখন ডিপোজিট আছে। এই যে 100 টাকা অতিরিক্ত আমাকে ব্যাংক আছে বললো, বা ব্যাংকের কাছে আমার কাছে জমা আছে, কিন্তু আমি জমা দিয়েছিলাম কিন্তু 1000। এক বছর পর আমি দেখলাম যে আমার সেখানে টাকা, ব্যাংকে টাকা হচ্ছে 1100 টাকা। এই অতিরিক্ত যে 100 টাকা, সেই 100 টাকাটাই হচ্ছে মুনাফা। তাহলে মুনাফাটা কিন্তু আমরা, আবার অনেকে বলে যে আজকে এবার আমি ব্যবসা করে অনেক মুনাফা করেছি, বা আমার মুনাফা অনেক ভালো হয়ে গেছে। তাহলে যখন আমরা পণ্যের উপরে মুনাফা হিসাব করব, সেটা এক ধরনের মুনাফা বা প্রফিট বা লাভ। আবার টাকার উপরে যখন টাকা, অর্থাৎ আমি কোনো পণ্য ক্রয় করি নাই, জাস্ট টাকাটা জমা রাখলাম, সেই টাকার উপর আমাকে ব্যাংক ব্যবসা করে সেখান থেকে কিছু টাকা আমাকে প্রফিট দিল, তাহলে সেটা আমরা বলতে পারি সেটা এক ধরনের মুনাফা বা সেটা এক ধরনের লাভ। তাহলে মুনাফাটাকে আমরা বুঝতে পারছি কোনগুলো মুনাফা,
Yes, sir. তাহলে এই মুনাফা কিন্তু আবার দুই ধরনের মুনাফা আছে, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সরল মুনাফাটা প্রথম হিসাব করব, চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা পরবর্তী অধ্যায়ে 2.2 গেলে আলোচনা করব। তাহলে প্রথম আমরা জানবো যে মুনাফাটা কি বা সরল মুনাফা কি। যখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে মুনাফা নির্ণয় করো, পরীক্ষায় যদি প্রশ্নে লেখা থাকে একটা বিভিন্ন ধরনের তোমাদেরকে ইয়া দেওয়া হলো, অনেকগুলো উপাত্ত দেওয়া হলো, উপাত্ত দিয়ে শেষে বললো যে মুনাফা নির্ণয় করো। যখন কোন প্রশ্নে মুনাফা নির্ণয় করতে বলা হয় তখন বুঝতে হবে সেটা সরল মুনাফা। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলা হয় তখন সেখানে কিন্তু চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ করা থাকবে। আর শুধু মুনাফা বললে বুঝতে হবে সরল মুনাফা বের করতে বলা হচ্ছে। তাহলে সরল মুনাফা কি, আমরা এখন লিখবো যে সরল মুনাফা কি। সবাই লিখুন। সরল মুনাফা হচ্ছে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয়, প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে। সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট বলে। সরল মুনাফা বলে। এই সরল মুনাফাটা যদি আমরা একটু করে বলি, যেমন তুমি ব্যাংকে জমা রাখছো কত, 100 টাকা, তাহলে তোমার 1 বছর পর, সরি তোমরা 1000 টাকা রেখেছো, 1 বছর পর ব্যাংক তোমাকে কি করলো, একটা মুনাফা দিলো যে বললো 10% প্রফিট হবে আপনার। কত পার্সেন্ট প্রফিট, যে বললো যে এই বছর আপনাকে দেওয়া হবে 10% প্রফিট। তুমি যখন ব্যাংকে টাকাটা রাখলা সেটা হচ্ছে মূলধন। তাহলে মূলধন কোনটা, প্রারম্ভিক মূলধন বলতে কোনটা বোঝায়, প্রারম্ভিক মূলধন বলতে আমি ব্যাংকে যখন টাকা জমা রাখি প্রথম বছর, অর্থাৎ শুরুতে যে টাকাটা জমা রাখি সেই টাকাটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে 1000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন। উপর যে মুনাফা দেওয়া হয়, ব্যাংকের সাথে আমার কথা হলো যে ব্যাংক বলেছে যে আপনি যদি 1000 টাকা রাখেন বা 5000 টাকা রাখেন আপনাকে প্রতি বছর কত দেওয়া হবে, ওই 1000 টাকার উপরে 10% প্রফিট দেওয়া হবে। ওই 10% প্রফিট যেটা দেওয়া হবে সেটাই হচ্ছে সরল মুনাফা। তাহলে যদি বলা হয় যে 1000 টাকা 10% প্রফিট দেওয়া হবে, সে 10% প্রফিট কত হবে, দেখো আমরা হিসাব করি যে 1000 টাকায় 10% প্রফিট হবে, পার্সেন্টেজ তুলে ফেলি 100 ভাগের 10, তাহলে আমাদের এখানে কেটে কাটাকাটি 10 দ্বারা গুণ করলে কত, 100। তার মানে 1000 টাকা 10% 100 টাকা। অর্থাৎ ব্যাংক আমাকে বলেছে যে আমি 1000 টাকা জমা রাখলে 1 বছর পর ব্যাংক আমাকে কত টাকা প্রফিট দেবে, এই 100 টাকা প্রফিট দেবে। এই 100 টাকাটাই হচ্ছে সরল মুনাফা। এই 100 টাকাটাই কি সরল মুনাফা। আমি যদি যে বললাম যে না আমি আরো 1 বছর রাখবো, ঠিক একই ভাবে আমাকে পরবর্তী বছরও কত দেওয়া হবে, 1000 টাকা 10% প্রফিট দেওয়া হবে। তাহলে সেটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ প্রতি বছর আমায় যখন মুনাফা দেবে ব্যাংক, শুধুমাত্র 1000 টাকার উপরে হিসাব করবে, শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর হিসাব করে যে টাকাটা দেবে, যে প্রফিটটা দেবে, যে মুনাফাটা দেবে সেটাই হচ্ছে সরল মুনাফা। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাংক যে আমাকে 10% প্রফিট দিবে বলছে বা মুনাফা দিবে বলছে,
এই 10%টা হচ্ছে মুনাফার হার। এই 10% কে বলা হয় কি মুনাফার হার। অর্থাৎ মুনাফার হার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা। মুনাফার হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। আমি যে 100 টাকাটা পেলাম, তাহলে এখানে দেখো এই 1000 টাকার হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর 10%টা হচ্ছে কত মুনাফার হার। যখন শুধু 10% বলবে বুঝতে হবে 100 টাকা 1 বছর, সময় কিন্তু 1 বছর। তারপর এখানে যে লাভটা আমি পেলাম, প্রফিটটা পেলাম, সেটা হচ্ছে সরল মুনাফা। এবার আমরা জানবো যে মুনাফার হার কি, জাস্ট লিখে ফেলবো। সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। সরল মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয়? লিখো, সরল মুনাফাকে সরল মুনাফা বা মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আয় মানে ইন্টারেস্ট, আয় দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। তারপর মুনাফার হার। মুনাফার হার কি? মুনাফার হার হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফাকে কি বলা হয়? মুনাফার হার বলে। 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। তাহলে দেখো মুনাফার হার কিন্তু সবসময় 100 টাকার উপর হিসাব করা হবে, এবং সময় কিন্তু 1 বছর, 1 বছর হিসাব করা হবে। তাহলে মুনাফা হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। মুনাফার হারকে 8 দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হারকে স্মল r দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে কি, হারটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট। আবার এখানে কিন্তু একটা সময় থাকে, সময়কাল থাকে। সময়কালটা হচ্ছে যে সময়ের জন্য মুনাফাটা হিসাব করা হয়। মুনাফাটা হিসাব করা হতে 1 বছর, হতে পারে 2 বছর, হতে পারে 5 বছর, হতে পারে 6 মাস। যে সময়ের জন্য মুনাফাটা হিসাব করা হবে বা ব্যাংক হিসাব করবে, আর্থিক প্রতিষ্ঠান যে সময়টা হিসাব করবে, ওই সময়টাকে বলা হয় সময়কাল। আর সময়কে n দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা সরল মুনাফা নির্ণয়ের একটা সূত্র জানব। আমরা আজকে শুধু প্রাইমারি আলোচনা করব, ম্যাথে যাব না। পরবর্তী ক্লাস আমরা ম্যাথ শুরু করব ইনশাআল্লাহ। তাহলে এবার আসো, তোমরা কি লিখেছো? তোমরা কি লিখছো? Yes, sir. এবার আসো সরল মুনাফা নির্ণয়ের সূত্র। সরল মুনাফা নির্ণয়। সরল মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়? আমরা সহজ একটি ফর্মুলা আছে এখানে, আয় সমান পি এন আর। আয় সমান কি? পি এন আর বা পি আর এন, যেভাবে বলো। আয় সমান পি এন আর। তাহলে এখানে প্রথম হচ্ছে আয়টা কি, পিটা কি, এনটা কি, আরটা কি। তাহলে প্রথম আছে আয়। আয় হচ্ছে মুনাফা বা ইন্টারেস্ট। আয় হচ্ছে মুনাফা বা ইন্টারেস্ট। তারপর পিটা কি? মুনাফা মূলধন। মূলধন বা আসল। মূলধন বা আসল, যেটা বলা হয় প্রিন্সিপাল। ইংলিশে বলা হয় কি
এলসি তারপর এনটা কি এনটা হচ্ছে সময় সময় নাম্বার অফ ইয়ার বলতে পারবো আমরা নাম্বার অফ ইয়ার তারপর আরটা কি আরটা হচ্ছে মুনাফার হার আরটা হচ্ছে কি মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট বুঝা গেল তাহলে আইটা কি পিটা কি এনটা কি আরটা কি আমরা কিন্তু বলে দিলাম এই বিষয়গুলো তোমাদের মনে থাকে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবে আমি একটা एग्जांपल দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব সবাই কি লিখছো সূত্রটা yes sir Yes, sir. এবার এই মুনাফা আমরা পেলাম মুনাফা পাওয়ার পরে এই আসল এবং মুনাফা যোগ করলে কিন্তু একটা বিষয় পাওয়া যায় সেটা মুনাফা আসল আর একটা সূত্র আমরা লিখব মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা মুনাফা আসল কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা আর এ বের করার সূত্র হচ্ছে কি p প্লাস i প্লাস p বা p প্লাস i যাই বলো p প্লাস i p প্লাস i তোমাকে যদি বলা হয় মুনাফা আসল বের করো বা a নির্ণয় করো তখন তুমি কিভাবে বের করবে a সমান p প্লাস i অর্থাৎ মূলধন যোগ মুনাফা এই দুটি যোগ করলে মুনাফা আসল বা সবৃদ্ধি মূল পাওয়া যায় এটাকে আবার সবৃদ্ধি মূল বলে মুনাফা আসলটা আরেকটা নাম কি সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল মানে কি যেখানে মুনাফা এবং আসল দুটোই আছে সেটা হচ্ছে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল এই টার্মগুলো তোমরা বুঝতে পারলে যে কোনো ম্যাথ পাবে সমৃদ্ধি মূল বা মূলধন মূল বা মূলধন এগুলোকে লেখা শেষ হলে আমি একটা প্রবলেম সলভ করব আমরা রহিম সাহেব ইসলামী ব্যাংকে এটা লিখবো স্যার হ্যাঁ লিখো ইসলামী ব্যাংকে 12% হারে 5 বছরের জন্য 5,000 টাকা জমা রাখেন কি বলছে রহিম সাহেব ইসলামী ব্যাংকে 12% হারে 5 বছরের জন্য 5,000 টাকা জমা রাখেন তিনি কত টাকা মুনাফা পাবেন বলতে পারে কি তিনি কত টাকা মুনাফা পাবেন এটা একটা প্রশ্ন হতে পারে অথবা হতে পারে যে 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন অথবা লিখতে পারো যে 5 বছর পর 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন পাঁচ বছর পর ব্যাংকে তার মোট কত টাকা হবে এটা বলতে পারো আর মোট কত টাকা হবে দুইটা প্রশ্ন করতে পারি আমরা সবাই কি প্রশ্নটা লিখতে বুঝতে পারছো আবার বলছি রহিম সাহেব ইসলামী ব্যাংকে 12% হারে 5 বছরের জন্য 5,000 টাকা জমা রাখেন তিনি কত টাকা মুনাফা পাবেন প্রথম প্রশ্ন
এরপর হচ্ছে 5 বছর পর ব্যাংকে তার মোট কত টাকা হবে। তাহলে এখানে সহজ হিসাব হচ্ছে, আমি তোমাদেরকে তোমরা বাসায় করবে এটা, আমি সূত্রগুলো জাস্ট কোনটা কি দেখাই দিচ্ছি। সমাধান এখানে প্রথমে লিখো, এটা পাশেও লিখতে পারো বা শুরুতেও লিখতে পারো। এখানে এই যে 12% হারে 12%টা কি কিসের মান? আর এর মান। আর এর মান। তাহলে আর সমান কত? 12%। ওকে, 5টা কিসের মান? এন এর মান। এন এর মান। কত? 5। এই 12% কে তোমরা ভেঙে লিখবা। ভেঙে লিখতে পারো কিভাবে? সরাসরি 12 কে 100 দিয়ে ভাগ করতে পারো। 100 100 ভাগের 12 এন এর মান। এই 5000 টাকাটা কিসের মান? এটা আসল। পি এর মান। এখন তোমাকে বলতে তিনি কত টাকা মুনাফা পাবেন। মুনাফা মানে কি? আয়। আয় সমান কত? হোয়াট? পিএনআর। আয় সমান